সবাইকে ওয়েলকাম আমার পলিটিক্স নিয়ে বানানো ৮ পর্বের ভিডিও সিরিজের প্রথম পর্বে। আমার এই ভিডিও সিরিজটার উদ্দেশ্য হচ্ছে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি পলিটিক্স নিয়ে কিভাবে চিন্তা করবেন তার একটা বেসিক ফ্রেমওয়ার্ক প্রোভাইড করা। এখন পলিটিক্স বলতে কিন্তু আমি এখানে আপনি বিএনপি, জামাত, আওয়ামী লীগ নাকি অন্য কোন পলিটিক্যাল পার্টির সমর্থন করবেন সেটা নিয়ে কথা বলবো না। বরং একজন সচেতন নাগরিক হিসেবে আপনার স্টেট, গভর্নমেন্টের স্ট্রাকচার অথবা গভর্নমেন্টের পলিসি নিয়ে কিভাবে চিন্তা করা উচিত তার জন্য আমি আপনাকে ফুড ফর থট প্রোভাইড করার চেষ্টা করব। আজ থেকে প্রায় ২৫০০ বছরেরও বেশি সময় আগে গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল বলেছিলেন ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল। কিন্তু তার কোনো প্রমাণ কি আদৌ আমরা দেখি? মানুষ যদি আসলেই পলিটিক্যাল অ্যানিমাল হয়ে থাকে তাহলে আমরা পলিটিক্সে সাধারণ মানুষের পার্টিসিপেশন এত কম দেখি কেন? উত্তরটা আসলে খুব সহজ। কারণ সাধারণ মানুষ মনে করে ৪-৫ বছর পর পর একটা ভোট দেওয়া ছাড়া দেশের কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্তে বা দেশের ভাগ্য নির্ধারণে তাদের আসলে তেমন কোনো ইমপ্যাক্ট নাই। আর যেহেতু তারা ফিল করে তাদের কোনো ইমপ্যাক্ট নাই, এই কারণেই আমরা এই পলিটিক্যাল অ্যানিমালটাকে পলিটিক্সে পার্টিসিপেট করতে দেখি না। কিন্তু আজ যখন আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষকে সবসময় পলিটিক্স নিয়ে আলোচনা করতে দেখছি, তখন কিন্তু মনে হচ্ছে অ্যারিস্টটল হয়তো ঠিকই বলেছিলেন। যাই হোক, একজন পলিটিক্যাল অ্যানিমাল হিসেবে আপনার ভিতরে পলিটিক্যাল অ্যাওয়ারনেস তৈরি করার জন্যই এই ভিডিও সিরিজটা বানানো। এই ভিডিও সিরিজটাতে আমি পলিটিক্যাল ফিলোসফির খুব বেসিক কিছু বিষয় থেকে বেশ অ্যাডভান্সড কিছু বিষয় প্রতি পর্বে আলোচনা করব। চলুন শুরু করি খুব উইয়ার্ড একটা প্রশ্ন দিয়ে। আর প্রশ্নটা হচ্ছে, আমাদের কি আদৌ কোনো পলিটিক্যাল অথরিটি বা গভর্নমেন্টের দরকার আছে? আপনার কাছে এই প্রশ্নটা কিন্তু খুবই হাস্যকর এবং অদ্ভুত লাগতে পারে। কারণ আপনি, আমি এবং আমাদের আশপাশের সবাই সাধারণত বিশ্বাস করে যে আমাদের সমাজ এবং রাষ্ট্র চালানোর জন্য একটা সরকারের বা কোনো একটা পলিটিক্যাল অথরিটির প্রয়োজন আছে। কিন্তু অনেক ফিলসফার এবং তাদের ফলোয়াররা কিন্তু বিশ্বাস করে আমাদের সমাজ এবং রাষ্ট্র চালানোর জন্য কোনো পলিটিক্যাল অথরিটি বা সেন্ট্রালাইজড কোনো পাওয়ারের প্রয়োজন নাই। তারা বিশ্বাস করে সমাজ বা রাষ্ট্র চলবে জনগণের মিউচুয়ালিজম এবং ভলেন্টারি কোঅপারেশনের মাধ্যমে। এখানে সরকারের কোনো প্রয়োজন নাই, কারণ সরকার সাধারণত মানুষকে ডোমিনেট করে এবং মানুষের যে পার্সোনাল ফ্রিডম আছে সেটা ক্ষুণ্ণ করে। যে সকল মানুষজন আসলে বিলিভ করে যে সমাজ বা রাষ্ট্র চালানোর জন্য কোনো সরকার বা সেন্ট্রালাইজড পাওয়ারের কোনো প্রয়োজন নাই, তাদেরকে বলা হয় অ্যানার্কিস্ট। বিখ্যাত ফিলসফার পিয়ার জোসেফ প্রুডনকে মনে করা হয় ফাদার অফ মডার্ন অ্যানার্কিজম। উনি উনার ১৮৪০ সালে পাবলিশ হওয়া বই হোয়াট ইজ প্রপার্টিতে উনার এই যে মতবাদ সেটা প্রকাশ করেন। এখন কোন একটা রাষ্ট্র বা সমাজ সরকার বা সেন্ট্রালাইজ পাওয়ার ছাড়া কিভাবে চলবে সে ব্যাপারে কিন্তু অনেক অ্যানার্কিস্ট অনেক ধরনের মডেল প্রপোজ করেছেন। এই মডেলগুলোকে ব্রডলি ২টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। চলুন একটু দেখে আসি অ্যানার্কিস্টদের এই মডেলগুলো আসলে কতটুকু কম্পেলিং। অ্যানার্কিস্টদের প্রপোজ করা প্রথম অল্টারনেটিভ হচ্ছে কমিউনিটেরিয়ান অ্যাপ্রোচ। অর্থাৎ সমাজের ভিতরে ছোট ছোট কিছু কমিউনিটি থাকবে, সেই কমিউনিটিতে অল্প কিছু মানুষ থাকবে, প্রত্যেকে প্রত্যেককে চিনবে, একে অপরের সাথে লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে বা সম্পর্ক বজায় রাখবে। যেহেতু এখানে সবাই সবাইকে খুব ক্লোজলি চিনবে, তাই কেউ কারোর সাথে কোনো ইলিগাল বা আনএথিক্যাল কোনো কিছু করতে সাহস পাবে না। কারণ কেউ যদি আনএথিক্যাল বা ইলিগাল কোনো কিছু করে তাহলে কমিউনিটির পক্ষ থেকে তাকে তিরস্কার করা হবে বা কমিউনিটির অন্য মানুষজন তার সাথে আর কোনো লেনদেন বা যোগাযোগ রাখবে না। এই ভয়তে তারা কোনো আনএথিক্যাল কাজ করবে না। এই প্রসেসটাতে কিন্তু বলা হয় সেলফ পুলিশিং। অর্থাৎ যেহেতু সোসাইটির মানুষ একে অপরকে পুলিশিং করবে, আপনার এক্সটার্নাল কোনো আইন প্রয়োগকারী সংস্থার আর প্রয়োজন হবে না। এভাবে অনেকগুলো ছোট ছোট কমিউনিটি গড়ে উঠবে এবং এক একটা কমিউনিটি আরেকটা কমিউনিটির সাথে ইন্টারঅ্যাক্ট করবে, এক একটা কমিউনিটি এক একটা কাজে স্পেশালাইজ থাকবে। ঠিক একই নীতির ভিত্তিতে একটা কমিউনিটি আরেকটা কমিউনিটির সাথে যোগাযোগ রাখবে। যে একটা কমিউনিটি যদি আরেকটা কমিউনিটির সাথে খারাপ কোনো কিছু করে তাহলে অন্য কমিউনিটি আবার তাদেরকে তিরস্কার করবে এবং তাদের সাথে কোনো প্রকার লেনদেন বা যোগাযোগ রাখবে না। সো এই একই পলিসির ভিত্তিতে যেহেতু সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাটা গড়ে উঠবে, সো আমাদের আলাদা করে আর কোনো গভর্নমেন্টের প্রয়োজন হবে না। আমি বলার সাথে সাথে আপনি হয়তো অলরেডি বুঝতে পেরেছেন এই মডেলটার আসলে ২টা অ্যাটলিস্ট প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হচ্ছে এই মডেলটা আসলে কাজ করতো যদি আমরা একটা ক্লোজড সোসাইটিতে বসবাস করতাম। অর্থাৎ আমি আজীবন একই মানুষের সাথে যোগাযোগ করব, একই কমিউনিটির সাথে যোগাযোগ করব। কিন্তু আজকের এই হাইলি গ্লোবালাইজড ওয়ার্ল্ডে আমি কিন্তু শুধুমাত্র আমার আশপাশের ক্লোজড কমিউনিটির সাথেই যোগাযোগ করি না। আজকে আমি আমেরিকার সাথেও ঘরে বসে যোগাযোগ করছি, আমি রাশিয়ার সাথেও ঘরে বসে যোগাযোগ করছি, অথবা আমি ইউরোপের সাথেও ঘরে বসে যোগাযোগ করছি। অর্থাৎ আপনি একটা ক্লোজ সোসাইটিতে যেখানে সবাই সবাইকে চিনে সেখানে এই মডেলটা কাজ করলেও আজকের এই হাইলি গ্লোবালাইজড ওয়ার্ল্ডে এই মডেলটা হয়তো কাজ করবে না। এই মডেলের সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আপনি ধরে নিচ্ছেন মানুষের মান-ইজ্জতের ভয় একটা বড় ভয় এবং মানুষ মান-ইজ্জতের ভয়ে কোনো ধরনের কোনো খারাপ কাজ করবে না। কথাটা কি আসলে সত্যি? আমরা তো আসলে এরকম অনেক প্রমাণ পেয়েছি মানুষ আসলে যেখানে তার বড় ধরনের কোনো স্বার্থ জড়িত আছে সে সেখানে তার মান-ইজ্জত বিসর্জন দিয়ে হলেও সেই স্বার্থটা চরিতার্থ করার চেষ্টা করবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে মানুষ তার মান-সম্মানের ভয়ে কখনো কোনো অন্যায় কাজ করবে না, এই এক্সপেকটেশনটা মনে হয় একটু
বেশি বেশি হয়ে যায়। আইনের প্রয়োগ যদি না থাকে সেখানে শুধুমাত্র মানুষের সম্মানের ভয় দেখিয়ে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা সম্ভব না। এই কারণে এই কমিউনিটেরিয়ান অ্যাপ্রোচের উপরে মানুষের আসলে খুব বেশি কনফিডেন্স মনে হয় নাই। এই কমিউনিটেরিয়ান অ্যানার্কিস্টদের বাইরেও কিন্তু আরেক ধরনের অ্যানার্কিস্ট আছে, সেটা হচ্ছে মার্কেট অ্যানার্কিস্ট। মার্কেট অ্যানার্কিস্ট কি? এরা বিলিভ করে যে সবকিছু মার্কেট থেকে নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ একটা দেশে যখন কোনো সরকার থাকবে না, সরকার যে সার্ভিসগুলো প্রোভাইড করতো সেগুলো সব মার্কেট থেকে আসবে। একটা এক্সাম্পল দিয়ে যদি ক্লিয়ার করি, এক্সাম্পলটা হচ্ছে সরকার আমাদেরকে পুলিশের ব্যবস্থা করে। সো মার্কেট অ্যানার্কিস্টদের মধ্যে দেশের ভিতরে ছোট ছোট অনেকগুলো সিকিউরিটি এজেন্সি থাকবে এবং প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল সিকিউরিটি এজেন্সি থাকবে। সো আপনার কাছ থেকে আপনার নেইবার যদি কোনো কিছু ইলিগালি চুরি করে নিয়ে যায়, তখন আপনি আপনার সিকিউরিটি এজেন্সিকে ফোন দিবেন, আপনার সিকিউরিটি এজেন্সি আপনার নেইবারের কাছে গিয়ে তার বিচারের ব্যবস্থা করবে, অথবা তার কাছ থেকে আপনার চুরি হওয়া জিনিস ফেরত আনার ব্যবস্থা করবে। এখন আপনার নেইবার যদি মনে করে সে ইলিগাল কোনো কিছু করে নাই, তাহলে তারও তো একটা পার্সোনাল সিকিউরিটি এজেন্সি আছে, সে তার পার্সোনাল সিকিউরিটি এজেন্সিকে ফোন দিবে। এখন চিন্তা করেন তো, আপনার নেইবারের পার্সোনাল সিকিউরিটি এজেন্সি যদি আপনার সিকিউরিটি এজেন্সি থেকে স্ট্রং হয়, সেক্ষেত্রে সমাধানটা কিভাবে আসবে? এখানে কিন্তু আরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রবলেম উইথ পাবলিক গুডস। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে মালিকানা কারো হাতে নাই, যেগুলো সরকার ম্যানেজ করতো। মনে করেন একটা দেশের বিশুদ্ধ পানি বা বাতাসের যে ব্যবস্থা, সেটা তো সরকার করতো, সেটা নিয়ন্ত্রণ করতো, যে কলকারখানা এটা করতে পারবেন, ওটা করতে পারবেন, এটা করে সরকার একটা পরিবেশকে দূষণমুক্ত রাখার চেষ্টা করতো। সরকার যখন থাকবে না এবং যেহেতু এগুলোর মালিকানা কারো হাতে নেই, তখন এইগুলা কিভাবে নিশ্চিত করা হবে? এছাড়া দেশের ভিতরে এমন কিছু জিনিস থাকে যেগুলো যে যতটুকুই কন্ট্রিবিউট করুন না কেন সবাই ব্যবহার করে। যেমন চিন্তা করুন রাস্তা, যে যতটুকুই কন্ট্রিবিউট করুক না কেন সবাই কিন্তু রাস্তা ব্যবহার করে। কিন্তু একটা দেশে যখন সরকার থাকবে না এবং সবাই যখন মিলে একটা রাস্তা বানানোর ডিসিশন নেবে, তখন কে কতটুকু কন্ট্রিবিউট করবে? এখন আপনি যদি বলেন যে না, ভলেন্টারিলি যার যতটুকু সামর্থ্য আছে কন্ট্রিবিউট করবে, আপনি যদি ব্যাপারটা ভলেন্টারি করে দেন, তাহলে কি যার যতটুকু আছে সে অনুযায়ী কি সবাই আসলে কন্ট্রিবিউট করে, নাকি এখানেও আসলে অনেক ফ্রি রাইড নেওয়ার একটা সুযোগ চলে আসে? এখন আপনি কমিউনিটেরিয়ান অ্যানার্কিস্ট বলেন বা মার্কেট অ্যানার্কিস্ট বলেন, যে কোনো অ্যাপ্রোচেই আপনি যান না কেন, এই অ্যাপ্রোচগুলোর অনেক ধরনের প্রবলেম আছে, যেই কারণে এই অ্যানার্কিস্ট মডেলগুলো কখনোই তেমন বেশি পপুলারিটি পায় নাই। আমি বলছি না অ্যানার্কিস্ট মডেলগুলো একদম ননসেন্স বা এগুলোর কোনো মেরিট নাই। আমি এই অ্যানার্কিস্ট মডেলের এগেনস্টে যে আর্গুমেন্টগুলো প্রপোজ করলাম, যে কোনো অ্যানার্কিস্ট কিন্তু এখন এসে সেগুলোর কাউন্টার এক্সাম্পল দিতে পারেন বা আমার যে লজিকগুলো সেগুলো উনি খণ্ডন করার চেষ্টা করতে পারেন। বাট এই নানা ধরনের প্রবলেম এবং অনিশ্চয়তার কারণে মানুষ কখনোই এই অ্যানার্কিস্ট যে মডেলগুলা এগুলাতে কনফিডেন্স পায় নাই। আমরা তো এতক্ষণ অ্যানার্কিস্টদের কথা শুনলাম যারা বিশ্বাস করে যে দেশ বা সোসাইটিতে আসলে কোনো গভর্নমেন্টের প্রয়োজন নাই। অন্যদিকে থমাস হবসের মতো যেসব পলিটিক্যাল ফিলোসফাররা আছেন তারা কিন্তু বিশ্বাস করেন দেশের ভিতরে অবশ্যই অবশ্যই একটা গভর্নমেন্টের প্রয়োজন। একটু চিন্তা করেন তো, এমন একটা দেশ বা সোসাইটি যেখানে কোনো সরকার নাই, পুলিশ নাই, আর্মি নাই, কোনো আইন ব্যবস্থা নাই, সেই সোসাইটিতে আসলে কিরকম হবে? আমাদের আসলে এটার জন্য খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। 5ই আগস্টে যখন সরকারের পতন হলো, তারপরে দেশে কিন্তু আর্মি ছিল, কিন্তু শুধুমাত্র পুলিশ না থাকার কারণে আমরা দেখেছি দেশে কিন্তু অনেক সন্ত্রাসী এবং রাহাজানি, চুরি, অগ্নিসংযোগ হয়েছে। এখন আপনি বলতে পারেন হ্যাঁ এগুলো হয়েছে, কিন্তু আমরা তো সংঘবদ্ধভাবে সেইগুলা প্রতিরোধ করেছি। আসলেই আপনারা সংঘবদ্ধভাবে এগুলো প্রতিরোধ করেছেন, কিন্তু এগুলো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস করা সম্ভব, কিন্তু সাধারণ মানুষের পক্ষে কি সংঘবদ্ধ হয়ে এই জিনিসগুলা মাসের পর মাস, বছরের পর বছর বা সারা জীবন করা সম্ভব? কিন্তু দেশে যখন দীর্ঘমেয়াদে কোনো ল অ্যান্ড অর্ডার থাকবে না, তখন কিন্তু আপনি পদে পদে বিপদে পড়বেন। এখন আপনি আপনার প্রতিবেশীর বাসায় চুরি করেন না, কারণ আপনি জানেন আপনার প্রতিবেশীও আপনার বাসায় কখনো চুরি করবে না, এবং আপনার প্রতিবেশী যদি আপনার বাসায় কখনো চুরি ডাকাতিও করেও আপনি কিন্তু আইনের আশ্রয় নিতে পারবেন। আপনি যে সমাজবদ্ধ হয়ে বসবাস করেন, আপনার পুরো সোসাইটির কাছে আপনার মিনিমাম একটা এক্সপেকটেশন আছে, এইটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট। কিন্তু দেশে যখন কোনো ল অ্যান্ড অর্ডার থাকবে না, তখন এই সোশ্যাল কন্ট্রাক্টটা কমপ্লিটলি ভেঙে পড়বে। আপনি কন্টিনিউয়াসলি ভয়ে থাকবেন যে যে কেউ যে কোনো মুহূর্তে আপনার কোনো ক্ষতি করতে পারে, এবং মানুষ যখন কন্টিনিউয়াসলি ভয়ে থাকে, সে যখন কাউকে বিশ্বাস করতে পারে না যে যে কোনো কেউ যে কোনো সময় তার জানমালের ক্ষতি করতে পারে, তখন কিন্তু সে একবারে যে প্রথমেই অন্য কারো ক্ষতি করার চেষ্টা করে। পলিটিক্যাল ফিলোসফার থমাস হবস কিন্তু বলেছিলেন এটাই হচ্ছে ন্যাচারাল কন্ডিশন অফ হিউম্যান কাইন্ড, অর্থাৎ মানুষ হচ্ছে স্বাভাবিকভাবেই সেলফিশ এবং ভায়োলেন্ট, এবং একটা যদি পলিটিক্যাল অথরিটি বা গভর্নমেন্ট না থাকে, তাহলে এই সোশ্যাল কন্ট্রাক্ট কমপ্লিটলি কলাপস করবে। থমাস হবস কিন্তু ফেমাসলি বলেছিলেন পলিটিক্যাল অথরিটি বা গভর্নমেন্ট ছাড়া হিউম্যান লাইফ উড বি সলিটারি, পোর, ন্যাস্টি, ব্রুটিশ অ্যান্ড শর্ট। থমাস হবসের এই ধারণা অনেক পেসিমিস্টিক। এই কথাগুলো যারা থমাস হবসকে ক্রিটিসাইজ করেন তারা আসলে অনেকেই থমাস হবসের যে মেইন পয়েন্ট সেটা কিন্তু ধরতে পারেন না।
থমাস হবস আসলে বলতে চাচ্ছেন সোসাইটির ভিতরে কোঅপারেশন ইম্পসিবল যদি সোসাইটির ভিতরে মানুষের ভিতরে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস মানে ট্রাস্টটা না থাকে, এবং এই ট্রাস্ট কখনোই থাকা সম্ভব না যদি একটা সেন্ট্রালাইজড অথরিটি সোসাইটির ভিতরে ল এনফোর্স না করে। সেই জন্যই পুলিশ এবং এই ধরনের সংস্থাকে বলা হয় ল এনফোর্সমেন্ট এজেন্সি। ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজ কিন্তু শুধুমাত্র যারা অপরাধ করতেছে তাদেরকে শাস্তি দেওয়া না, তারা যখন কাউকে শাস্তি দিচ্ছে তখন কিন্তু পরোক্ষভাবে সোসাইটির ভিতরে ট্রাস্ট এনশিওর হচ্ছে, যেটা কিনা ওই সোশ্যাল কন্ট্রাক্টটাকে ইনট্যাক্ট রাখতে সাহায্য করে। আর এই জন্যই আসলে আমাদের একটা সরকার দরকার। তাই থমাস হবস এবং এই ধরনের ফিলোসফাররা বিশ্বাস করতেন ইভেন আ ব্যাড গভর্নমেন্ট ইজ বেটার দেন নো গভর্নমেন্ট। আজকের ভিডিওটাতে আমরা এটা কনক্লুড করলাম যে আমাদের আসলে একটা পলিটিক্যাল অথরিটি বা গভর্নমেন্টের প্রয়োজন আছে, কিন্তু এখন ন্যাচারালি যে কোয়েশ্চেনটা চলে আসে আসলে আমাদের তাহলে কি ধরনের সরকার প্রয়োজন। এখন তো আমরা চারপাশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা গণতান্ত্রিক সরকারের কথা শুনে থাকি, কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছাড়াও আর কি কি ধরনের সরকার ব্যবস্থা আছে এবং বাংলাদেশের জন্য এখন কোন ধরনের সরকার ব্যবস্থা বেস্ট হবে বলে আমি মনে করি, সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন।